বারিকের বাগান বাড়ি, হ্যাঁ ঠিক শুনছেন, বারিকের বাগান বাড়ি সম্পত্তি বিক্রি করে পাচারের কালো টাকা সাদা। পাচারের কালো টাকা সাদা করার নয়া প্রক্রিয়া। একাধিক সম্পত্তি কেনা বেচা বারিক বিশ্বাসের। স্বরূপনগরে হদিশ বারিক বিশ্বাসের বিশাল বাগান বাড়ির। এই বাগান বাড়ির আগের মালিক ছিলেন গৌরাঙ্গ সাধুখার বাবা, যিনি বারিক বিশ্বাসের কাছে অর্থের অভাবে বাড়িটি বিক্রি করেন। এবারে পাচারের কালো টাকা সাদা করার নয়া প্রক্রিয়া সামনে এলো বারিক বিশ্বাসের বাগান বাড়ি। এর আগে আমরা দেখেছি জামাল সর্দারের বিলাসবহুল রিসর্টের মতন দেখতে বাড়ি, এবং এবারে নজরে এসেছে বারিক বিশ্বাসের বাগান বাড়ি। ছবি দেখাচ্ছি আপনাদের। বারিকের বাগান বাড়ির হদিশ মিলেছে এবং ব্ল্যাক মানিকে হোয়াইট করার প্রসেস, অর্থাৎ ব্যবসায় যে সম্পত্তি বিক্রি করে পাচারের কালো টাকা সাদা করার একটা প্রবণতা ছিল, এমনই তথ্য উঠে আসছে। বারিক বিশ্বাসের বাগান বাড়ির হদিশ, সম্পত্তি বিক্রি করে পাচারের কালো টাকা সাদা করার একটা প্রবণতা লক্ষ্য করা যেত, এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। স্বরূপনগরে মিলেছে বারিক বিশ্বাসের এই বাগান বাড়ির হদিশ। এই বাগান বাড়ির কেয়ারটেকার তিনি কি বলছেন শুনবো। আমি যাইনি। তুমি পেয়েছো কোনোদিন? আমি কোনদিন বলছি এই যে বাগান বাড়িটা আপনি আছেন এখন, এই বাগান বাড়িটার কার ছিল? আমি জানি না বলে আপনাকে আমি বলতে পারছি না। মিথ্যে কথা বলে তো বলে লাভ নেই। আমি ঠিক আপনাকে এখানে থাকতে কে দিয়েছে? গৌরাঙ্গ সাধুকা। গৌরাঙ্গ সাধুকা কি বলেছে আপনাকে? যারা একটু যদি থাকেন তাহলে আমি থাকুন, দেখাশোনা করে। হ্যাঁ এটার জন্য এই হ্যাঁ, আমি তার জন্য কোনো পারিশ্রমিক নেই না, কোনো কিছুই না। আচ্ছা, কে বারিক বিশ্বাসের নামটা এই বাগান বাড়ির সঙ্গে শোনা যাচ্ছিল যে এটা নাকি ওর বাগান বাড়ি, তাহলে ওই বারিক বিশ্বাস, সেটা আপনারা জানতেন? আমি জানি না। অন্য লোক ছিল কি থাকতো আমি জানি না, কিন্তু ওর যাতায়াত ছিল। ও ভেরি রেয়ার দেখতাম, আমার চোখে পড়তো। রেগুলার আসতো কি না আসতো আমি বলতে পারবো না। এই বাড়ির পূর্ব মালিক যিনি ছিলেন গৌরাঙ্গ সাধুকা, তার সাথে টেলিফোন লাইনে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। তিনি ঠিক কি বলেছেন এ বিষয়ে শুনুন। আপনি? আচ্ছা, আগে বারিক বিশ্বাসের ছিল এটা? আগে আমার বাবার ছিল। হ্যাঁ দেবদাস সাধুকা আমার বাবা, ওনার ছিল। হ্যাঁ ঠিক আছে, এবার উনি বললেন আমি বেঁচে দেবো, তোরা যদি নিতে পারিস তা দেখ যদি নিতে পারিস কিনা। আমি ওনার কাছ থেকে কিনে নিয়েছি। মানে আপনি আপনার বাবার কাছ থেকে কিনেছেন? বাবা বারিক বিশ্বাসের কাছে বেঁচে দিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বারিক বিশ্বাসের কাছে বেঁচে দিয়েছিলেন আমাদের অর্থনৈতিক সংকটের জন্য। হ্যাঁ এইবার উনি লাস্টে বললেন আমরা তো এখানে থাকবো না, কলকাতায় থাকবো, তার তোদের জমি কি তোরা নিতে পারবি ফেরত? আমি বললাম টাকাটা এক তো দিতে পারবো না, আমি আস্তে আস্তে টাকাটা দিয়ে শোধ করে নেবো। বললো ঠিক আছে, তাই দিয়ে দে আমাকে। দিয়ে আমি টাকাটা দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে নিয়েছিলাম ওনার কাছে। আচ্ছা, এটা কতদিন আগে আপনারা পেয়েছেন, মানে কিনেছেন ওনার কাছ থেকে? আমি ওনার কাছে কতদিন কিনেছি? হ্যাঁ, তাই 3 বছর হলো আমি কিনেছি। আচ্ছা আচ্ছা। এমনি বছর হয়েছে। হ্যাঁ, কত টাকায় কিনলেন, আবার কত টাকায় বিক্রি হয়েছিল? ওই দলিল যা ভ্যালুয়েশন সেই হিসাবে আমাকে দিয়েছে। আচ্ছা, মানে তাহলে এখন আপনি বাগান বাড়িটার মালিকানা হচ্ছে আপনার হাতে? আমার, হ্যাঁ। আচ্ছা, ওনার কাছ থেকে আমি দলিল মূল্যে যেটা দাম সেটা আমি কিনে নিয়েছি ওনার কাছ থেকে। আচ্ছা, তাহলে ওনার কাছে কতদিন ছিল এই বাগান বাড়িটা? ওনার কাছে হ্যাঁ, তা প্রায় 7-8 বছর ছিল। 7-8 বছর ছিল। আপনি? সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, এই বারিকের যে বাগান বাড়ির হদিশ মিলল সেখান থেকে একাধিক তথ্য উঠে আসছে, এবং সেখানে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে কালো টাকা সাদা করার একটা প্রয়াস দেখা যেত এক্ষেত্রে। ঠিক বিস্তারিত জানাও, কিভাবে এই কালো টাকা সাদা করার কাজ করতো বারিক বিশ্বাস? দেখো, বসিরহাট এলাকায় বারিক বিশ্বাস এরকমভাবে তাদের একাধিক সম্পত্তি বেচাকেনার মধ্যে দিয়ে
পাচারের কালো টাকা তিনি সাদা করিয়েছেন, এমনটাই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তেমনটাই মনে করছেন। সেরকমভাবেই যে বসিরহাট সংগ্রামপুর এলাকা থেকে যে স্বরূপনগর যাওয়ার রাস্তা, সেই রাস্তার ওপর সর্বন্দপুর এলাকাতে এরকম প্রায় 10 বিঘা এলাকা জুড়ে এটি বাগান বাড়ির হদিশ পাওয়া গেছে, যে বাগান বাড়িটা এই বারিক বিশ্বাসের ছিল। প্রথমে এই যে গৌরাঙ্গ সাধুকা, যার বক্তব্য তুমি শোনালে, বর্তমানে তিনি এই বাগান বাড়িটা আবার বারিক বিশ্বাসের কাছ থেকে তিনি কিনে নিয়েছেন। কিন্তু প্রথমে এই বাগান বাড়িটা তৈরি করেছিলেন এই গৌরাঙ্গ সাধুকার বাবা, যার কাছ থেকে বারিক বিশ্বাস তিনি কিন্তু কিনেছিলেন এই বাগান বাড়ি। এবং বাগান বাড়ি কেনা এবং তার কয়েক বছর পর আবার সেই গৌরাঙ্গ বিশ্বাসকে বিক্রি করে দেওয়া, অর্থাৎ যে পরিবারের থেকে এই বাগান বাড়ি কিনছেন সেই পরিবারের অন্য কোনো সদস্যকে আবার বাগান বাড়ি বিক্রি করছেন বারিক বিশ্বাস। এভাবেই একাধিক সম্পত্তি, শুধু এই বাগান বাড়ি নয়, কাটিহাট এলাকায় তার যে বাড়ি ছিল, যে বাড়িটা প্রথমে তিনি কিনে সেখানে থাকতে শুরু করেছিলেন, সেই বাড়িটা আবার পরবর্তীকালে বিক্রি করে দিয়েছেন। এভাবে একাধিক সম্পত্তি কখনো তিনি কিনছেন, আবার তার কয়েক বছরের মধ্যে আবার সেই সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। এভাবে প্রচুর সম্পত্তি বেচা কেনার মধ্যে দিয়ে পাচারের কালো টাকাকে সাদা করিয়েছেন বারিক বিশ্বাস, এমনটাই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। ফলে সেই তালিকায় কোন কোন সম্পত্তি রয়েছে সেটাও কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন, যে এই সম্পত্তিগুলো বেচা কেনার মধ্যে দিয়ে কোন টাকা ব্যবহার করা হয়েছিল। যখন তিনি সেই সম্পত্তিগুলো কিনেছিলেন, সেই সম্পত্তি কেনার পেছনে যে টাকা ব্যবহার করা হয়েছে তার উৎসটা কি, সেখানে পাচারের টাকা দিয়েই কেনা হয়েছে কিনা, এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখার জন্য কোন কোন সম্পত্তি তিনি বিগত কয়েক বছরে বেচা কেনা করেছেন সেটাও কিন্তু তদন্তের আওতায় রয়েছে ইডি তদন্তকারী আধিকারিকদের মধ্যে। সেরকম একটি বাগান বাড়ির হদিশ পাওয়া যাচ্ছে, যেটা সর্বন্দপুর এলাকায়, যেটা বারিক বিশ্বাসের এই বাগান বাড়ি। এখনো পর্যন্ত ওই এলাকার মানুষজন তারা জানেন যে এটা বারিক বিশ্বাসেরই বাগান বাড়ি। এমনকি যিনি কেয়ারটেকার তিনি কিন্তু এতদিন পর্যন্ত এই বারিক বিশ্বাসের বাগান বাড়ি বলেই তিনি জানতেন। কিন্তু গতকালকে তার কাছেও বিষয়টি ক্লিয়ার হলো যে এই বাগান বাড়ি নাকি কয়েক বছর আগে সেটা আবার বিক্রি করে দিয়েছেন এই গৌরাঙ্গ সাধুখাকে। ফলে কেয়ারটেকার তিনি নিজেও জানতেন না যে এই সম্পত্তি বারিক বিশ্বাসের কাছ থেকে হস্তান্তর হচ্ছে। ফলে কখন তিনি কিনছেন, কখন বিক্রি করছেন, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে বোঝার কোনো উপায় নেই। কিন্তু এভাবেই একাধিক সম্পত্তি তিনি বেচা কেনার মধ্যে দিয়ে তার পাচারের কালো টাকা সাদা করেছেন, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। শাহানা। এর পাশাপাশি মফিজুর, আরো একটা প্রবণতা দেখা গেছে বারিক বিশ্বাসের মধ্যে। একদিকে যেমন তুমি বললে যে এরকম বাড়ি কেনা বেচার মাধ্যমে, সম্পত্তি কেনা বেচার মাধ্যমে একটা কালো টাকাকে সাদা করার প্রয়াস, পাশাপাশি নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এলাকায় কিন্তু একটা দানবীর টাইপের অ্যাটিটিউড, মানে নিজের কি বলবো মাহাত্ম্য প্রচার করেছিলেন। এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি তাকে, তিনি একেবারে দান করছেন বিভিন্ন অনুষ্ঠানে। যারা করোনা টাইমে তাকে দেখেছি আমরা যে তিনি বিভিন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অর্থাৎ পুরো প্রয়াসটাই নিজেকে কি তিনি যে অপরাধ জগতের সঙ্গে যুক্ত সেটার থেকে দূরে সরিয়ে রাখতেই কি প্রয়াস? তাকে অবশ্যই, তার কারণ হচ্ছে যে তিনি যেহেতু একটা স্মাগলিং ব্যবসার সঙ্গে যুক্ত, ইতিমধ্যেই এমনই অভিযোগ সামনে এসে একাধিক পাচার, সোনা পাচার, গরু পাচার থেকে শুরু করে রেশনের খাদ্যদ্রব্য পাচারে তার নাম জড়িয়েছে। এই স্মাগলার হিসাবে এর আগে বিভিন্ন তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তারও হয়েছেন। এরকম একটি বড় ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা এই বারিক বিশ্বাস তার নিজের এলাকাতে তিনি দানবীর হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। তার কারণ হচ্ছে ওই এলাকার মানুষজন তারা কিন্তু তাকে দানবীর হিসাবেই কিন্তু তারা জানেন, সমাজসেবী হিসাবে জানেন। কেন না, ওই এলাকার মানুষজন যখন এই বারিক বিশ্বাসের কাছে কোনো সাহায্য চাইতে গিয়েছিলেন, কেউ কখনো ফিরে আসেননি। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ওই এলাকার মানুষদেরকে আর্থিকভাবে সাহায্য করতেন। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে আর্থিক সাহায্য করা, ঈদ বা পুজোর সময় বস্ত্র বিতরণ করা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে মানুষকে অর্থ সাহায্য করা, প্রতিবন্ধীদেরকে সাহায্য করা, এই যে কাজগুলোর মধ্যে দিয়ে তিনি ওই এলাকায় একজন দানবীর হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। আর তার এইভাবে দানবীর বাইরের পরিস্থিতিটাকে নিজেকে দানবীর হিসাবে প্রতিষ্ঠা করে ভেতরে কিন্তু বা তার পেছনে কিন্তু এভাবেই বিভিন্ন রকম পাচারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এখান থেকেও কিন্তু অভিযোগ উঠছে, তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এটা বারিক বিশ্বাসের একটা কৌশল ছিল, যে নিজে এলাকা থেকে দাঁড়িয়ে তিনি এই পাচার কার্য মানে নিয়ন্ত্রণ করতেন। সেই এলাকায় নিজের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখতে এভাবেই দানবীর হওয়ার চেষ্টা করেছিলেন। এভাবেই এলাকার মানুষদের কাছে ভালো মানুষ হওয়ার জন্য তিনি দান ধ্যান করা শুরু করেছিলেন। ফলে আসলে সামনের অংশে তার দান ধ্যান করা বা এই দানবীর হওয়ার পেছনে যেটা ছিল সেটা হচ্ছে পাচার কার্যকে নিয়ন্ত্রণ করা। আর সেটা নিয়ন্ত্রণ করার জন্যই ওই এলাকায় নিজেকে একটা ভালো মানুষের রূপ ধারণ করার জন্যই এভাবে কিন্তু তিনি দান ধ্যান করা শুরু করেছিলেন, যেটা কিন্তু পাচারের একটা অংশের টাকা থেকেই করা হতো বলে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। শাহানা। বেশ, একেবারেই গোটা বিষয়ের দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ মফিজুল।